একটি প্রজন্ম যাদের জন্ম হয়েছে ১৯৯৭ থেকে ২০১২ সালে। এই প্রজন্মকে ডিজিটাল নেটিভস বলা হয় কারণ তারা ছোটবেলা থেকে ইন্টারনেট এবং প্রযুক্তির সাথে পরিচিত হয়েছে। তারা বিশ্বের প্রথম প্রজন্ম যারা সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে বড় হয়েছে। হ্যাঁ দর্শক, বলছিলাম এমনই একটি প্রজন্মের কথা যারা শুধুমাত্র পৃথিবীতেই নয় বরং নতুন বাংলাদেশের ইতিহাসেও অনেক বড় পরিবর্তন ঘটিয়েছে। এই প্রজন্মকে বলা হয় জেনজি বা জেনারেশন জেড। জেনজি বৈচিত্র্যকে প্রাধান্য দেয় এবং নতুনকে স্বাগত জানায়। তাদের এই বৈচিত্র্যময় নতুন চিন্তাভাবনাকে আপনাদের সামনে তুলে ধরতেই আমাদের আজকের আয়োজন দ্য ভয়েস অব জেনজি পাওয়ার্ড বাই ফুডি। স্বাগত জানাচ্ছি আমি আফরিন জান্নাত। আজকে আমরা কথা বলবো রাজনীতিতে নারীর ভূমিকা এবং নারীরা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হন, সেই প্রতিবন্ধকতাগুলো নিয়ে আলোচনা করব। এছাড়াও নারী বিষয়ক সংস্কার কমিশন নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে সেক্ষেত্রে ছাত্র অধিকার পরিষদের কি ভূমিকা, তাদের বক্তব্য কি, সেগুলো খোঁজার চেষ্টা করব। এই বিষয়ে আলোচনার জন্য আজকে আমাদের মাঝে রয়েছেন রোকেয়া জাবেদ মায়া, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। মায়া, স্বাগত আপনাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। মায়া, আপনি তো একজন নারী এবং নারী হয়ে রাজনীতি করছেন। নারীরা যখন রাজনীতিতে আসে তখন তাদেরকে নানা ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। আপনি এগুলো নিয়েও কাজ করেছেন, তো আপনি কি কি ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন করেছেন এবং সমাজের দৃষ্টিভঙ্গি পাল্টেছে কিনা, সমাজ কি পরিবর্তিত হচ্ছে কিনা এই বিষয়গুলোতে? প্রথমত আমি আমার প্রতিবন্ধকতাগুলো বলি। তাহলে আমি 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়েই রাজনীতিতে আসলে আসা। আমি তখন টাঙ্গাইলে থাকতাম, টাঙ্গাইলের রাজপথে আন্দোলন করছি, সেখান থেকে আমার পথ চলা। এরপর কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ গঠিত হয়েছে, সেখানে কাজ করে যাচ্ছি। সেখান থেকে কাজ করতে প্রাথমিকভাবে কাজ করতেছিলাম টাঙ্গাইল এবং গাজীপুর নিয়ে। তখন 2021 মানে এরকম কাজ করতে করতে আমার 2021 চলে আসে। তখন আমি মোদি বিরোধী আন্দোলন, যেটা ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলন নামেও পরিচিত, সেই আন্দোলন করার কারণে দীর্ঘ 6 মাস কারাগারে ছিলাম। সেই টাইমটা আসলে আমার জন্য খুব হার্ড ছিল। একেতে আমি নারী, তারপরে আমি মধ্যবিত্ত ফ্যামিলির একটা মেয়ে ছিলাম। আমার জন্য আমার ফ্যামিলি, আমার আত্মীয় স্বজন সবাইকে হেনস্থা করা হয়েছে। সেটা রাজনৈতিকভাবেও হেনস্থা হয়েছে, পারিপার্শ্বিকভাবে হেনস্থা হয়েছে, যেটা সামাজিকভাবেও বলা চলে। আমার বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি হ্যারাসমেন্টের শিকার হয়েছে আমার বাবা মা। আমার বাবা দীর্ঘদিন বাজারে যেতে পারেনি। মানুষ আমার বাবাকে দেখলেই বলতো যে আপনার মেয়ে তো কারাগারে আছে, না আপনার মেয়ে তো জেলে আছে, তো আপনার মেয়ে কি বিশাল বড় কিছু যে জেলে যেতে হলো? আপনার মেয়ে কি করছে, কি করে, আপনি কোনোদিন খোঁজ নেন নাই, আপনার মেয়ে পড়াশোনা করে নাই, এই টাইপের কথাগুলো আমার বাবাকে বলতো। যার কারণে বাবা বাজারে যাওয়া এক পর্যায়ে বাদ দিয়ে দেয়। আমার মা আমার কোনো আত্মীয় স্বজন বাড়িতে যায়নি। আমার বাবাকে যখন এই টাইপের কথাবার্তা বলতো, আমার বাবা যখন বাজারে যাওয়া টোটালি ছেড়ে দিল, তখন আমার চাচাকেও বলতো রাস্তাঘাটে দেখলে। মানে এই যে হ্যারাসমেন্টের শিকার হয়েছে, এটা আসলে কোনোদিন আমি ভুলতে পারবো না, আমার পরিবারও ভুলতে পারবে না। আর ওই জিনিসটাকে আসলে আমি নিজের মধ্যে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, যে আসলে নারীরা যে কারাগারে গেলেই তারা মহা কিছু হয়ে যায় বা খারাপ হয়ে যায়, এরকম কিছু না। এই যে নারীদেরকে নিয়ে আপনি কথা বলছেন, আমরা দেখলাম যে 11টি সংস্কার কমিশন রয়েছে মোট। তার মধ্যে একটি সংস্কার কমিশন নারীদের জন্য, নারী বিষয়ক সংস্কার কমিশন। আমরা যদি বিভিন্ন ধরনের সংস্কার কমিশনের প্রতি আলোকপাত করি, যদি শুধুমাত্র সংবিধান সংস্কার কমিশনের দিকেই আলোকপাত করি, তাহলে দেখা যাবে যে এখানে এনসিপির সাথে বিএনপির মতামতের মিল নেই, বিএনপির সাথে জামাতের মতামতের মিল নেই। বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের মতামত বিভিন্ন রকমভাবে দিচ্ছে, কিন্তু কেউ দাবি করছে না যে এই সংস্কার কমিশনটিকে আসলে বাতিল করতে হবে। কিন্তু যখন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রশ্ন আসছে, তখন জোর দাবি উঠেছে যে এই সংস্কার কমিশনটিকে বাতিলই করতে হবে, যেখানে এই সংস্কার কমিশনটি মাত্র 433টি সুপারিশ পেশ করেছে এবং বলছে যে অর্ধেকেরও কম, অর্থাৎ যদি মাত্র 200টি সুপারিশও গ্রহণ করা হয় তাহলে নারীদের অবস্থান সমাজে অনেক বেশি বদলাবে। কিন্তু এই সংস্কার কমিশনটিকে বাতিলের জন্য জোর দাবি উঠেছে। তো এটি নিয়ে কি আলোচনা কিংবা পর্যালোচনার সুযোগ ছিল কিনা? বাতিলই কি একমাত্র সমাধান? বাতিল আসলে কোনো কিছুর সমাধানই না।
অনেকগুলো কিন্তু সংস্কার কমিশন কাজ করতেছে। সববার যে সবগুলোই প্রস্তাবনা ঠিক হবে এরকম কিন্তু না। এখন নারী সংস্কার কমিশনের কিছু ভুল ত্রুটি আছে, যেটা হচ্ছে আমাদের ধর্মের সাথে আমাদের সাংঘর্ষিক করে দিচ্ছে। যেহেতু আমরা হচ্ছে মুসলিম রাষ্ট্র, সেক্ষেত্রে বলবো আমাদের দেশে বেশিরভাগ মানুষই হচ্ছে মুসলিম। এখানে যেটা বলা হয়েছে নারীদের যে দাবি কিংবা হচ্ছে নারীদের হচ্ছে কি বলবো এটাকে, যে প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছে, যেটা দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে যে ধর্মীয় ব্যাপারটাকে সামনাসামনি সাংঘর্ষিক করে নিয়ে আসছে, এগুলো করলে আসলে এই জিনিসটাকে হচ্ছে পরিমার্জিত করা যায় কিংবা সংস্কার করা যায়, এরকম যদি চলতে থাকে তাহলে হচ্ছে সেটা আমাদের যেটা রাষ্ট্রীয়ভাবে নিজেদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়ে যাবে। কারণ ইসলামপন্থী দলগুলো যেভাবে চাচ্ছে, বামপন্থী দলগুলো সেভাবে চাচ্ছে না, মধ্যপন্থীরাও চাচ্ছে না। সংস্কার কমিশন যেগুলো প্রস্তাবনা করছে সেগুলো হচ্ছে কিছু জিনিস পরিমার্জিত করা যায়, বাতিল করার আসলে কোনো যৌক্তিকতা দেখি না। এমন হতে পারে যে এই সংস্কার কমিশনে যারা আছে আরও নতুন কিছু লোক নিয়োগ করা যায়, কিছু ওখান থেকে বাতিল করা যায়। সম্পূর্ণরূপে একটা বাতিল করতে হবে, এটার সাথে আসলে আমি একমত হতে পারলাম না। ধর্মভিত্তিক যারা রাজনৈতিক দল রয়েছেন তারা কিন্তু সরকারের সাথে একটা গঠনমূলক আলোচনা হতে পারত এই বিষয়গুলো নিয়ে। সেটা না হয়ে দেখা যাচ্ছে যে একে অপরকে দোষারোপ করা, যে বাতিল করতে হবে, বা একটা এগ্রেসিভ অবস্থানে তারা আসলে অবস্থান নিয়েছেন। এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব, তবে এই পর্যায়ে নিয়ে নিব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। প্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, ফিরছি এক্ষুনি, থাকুন আমাদের সাথেই। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি দ্য ভয়েস অফ জেন জি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানে। আলোচনা করছিলাম মায়ার সাথে, আবারও ফিরে যাচ্ছি আলোচনায়। মায়া, যেটি বলছিলাম আমি বিরতিতে যাওয়ার আগে, যে একটা গঠনমূলক আলোচনা কিন্তু হতে পারত। গঠনমূলক আলোচনা না হয়ে সেখানে দেখতে পেলাম যে একজন আরেকজনের উপর রেষারেষি, দোষারোপ, যে ধর্মীয় যে দলগুলো রয়েছে তারা কোনোভাবেই মানছে না। এই বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন? আলোচনার টেবিল ছাড়া কোনো কিছুই সম্ভব না। আলোচনার টেবিলে বসতে হবে। নারী সংস্কার কমিশনের প্রতি আমার আহ্বান থাকবে যে হচ্ছে যারা এই সেক্টর নিয়ে ইতিপূর্বে বিভিন্ন ধরনের সাংঘর্ষিকমূলক কথাবার্তা বলছে এবং বক্তব্য দিচ্ছে, তাদের সাথে আলোচনার টেবিলে বসা। এটার মধ্যস্থ করার জন্য যে কোনো একটা ইউনিট কাজ করতে পারে, যে কোনো রাজনৈতিক দলের সাথে সহযোগিতাও নিতে পারে। নিয়ে তাদের নিয়ে বসে একদম হচ্ছে জিনিসটাকে সহজভাবে সমাধান করা সম্ভব যদি তার টেবিলে বসে। আর যদি টেবিলে না বসে এই জিনিসটা আরও হচ্ছে সামনের দিকে ভয়াবহ রূপ ধারণ করবে। কারণ তারা হচ্ছে এটা সংস্কার করার জন্য সরকারের কাছে হচ্ছে পুনরায় আবার দাবি জানাবে, তারা হচ্ছে পেপার সাবমিট করবে। এই পাশ থেকে ধর্মভিত্তিক যে রাজনৈতিক দলগুলো আছে ইসলামপন্থী, তারা সেটা নিয়ে আবার রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে। এতে করে ভোগান্তির শিকার হবে দেশব্যাপী প্রতিটা মানুষই। আলোচনার টেবিলে কেন বসছে না, কেন বসা হচ্ছে না? এখন আলোচনার টেবিলে বসছে না কেন, সেই জিনিসটা শুধুমাত্র তারাই বলতে পারবে যারা এই দাবিগুলো তুলতেছে, যে হচ্ছে সংস্কার করার জন্য এটা করতে হবে, ধর্মীয় ব্যাপার। যদি তারা হচ্ছে এই জিনিসগুলো বুঝতেই না পারে যে আলোচনার টেবিলে বসা দরকার, তাহলে এটা সমাধান হবে না। সরকার কি পদক্ষেপ নিতে পারে এই ক্ষেত্রে? হ্যাঁ, প্রত্যেকটা ক্ষেত্রেই তো সরকারি পদক্ষেপ থাকে। যেমন এখানে যারা আছে, নারী উপদেষ্টার মধ্যে যারা আছে, শারমিন মুর্শিদ আপা আছে, ফরিদ আপা আছে, এছাড়াও যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, এনারা ইচ্ছে করলেই হচ্ছে শিরিন ম্যাডামের সাথে কথা বলতে পারে, যে এই বিষয়গুলো নিয়ে কথা বলে তারা আবার হচ্ছে সেই কথাটাই আবার ট্রান্সফার করতে পারে নারীপক্ষী হয়ে, মানে নারীদের জন্যই তো এটা মূলত। যার কারণে হচ্ছে তাদেরও আলোচনায় বসা উচিত সার্বজনীন হয়ে। এবারে যদি আমরা অন্য একটা বিষয়ের প্রতি আলোকপাত করি, আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় আন্দোলন করছে। আন্দোলনের মাধ্যমে তারা যেমন পড়ার টেবিল থেকে ছিটকে যাচ্ছে, ঠিক একই সময়ে কিন্তু জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। আর এই আন্দোলন কোনোভাবেই থামছে না, এটি সবচেয়ে মজার একটা বিষয়। তো এই বিষয়ে ছাত্র অধিকার পরিষদের পদক্ষেপ কি, এবং তারা কি বলতে চায় এই বিষয়গুলো নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে? দীর্ঘ 17 বছরের হচ্ছে চাওয়া পাওয়াগুলো আসলে মানুষ এখন প্রকাশ করতে পারতেছে। আগে যখনই দেখবেন যে কোনো আন্দোলন সংগ্রাম করতে গেছে, তখনই হামলা মামলার শিকার, ছাত্রলীগকে লিলিয়ে দিয়ে হতো হামলার জন্য। যার কারণে ওই জিনিসগুলো তখন আর মানুষ উপস্থাপনা করতে পারে না, ছাত্ররা উপস্থাপনা করতে পারে না। আমরা যতবার টেছিতে হচ্ছে কোনো দাবি নিয়ে দাঁড়াইছি, ততবারই হামলার শিকার হয়েছে। স্বাভাবিক হলে একই কাহিনী হতো। যার কারণে সেই দাবিগুলো এখন উত্থাপিত হচ্ছে। আর হচ্ছে কোনো দাবি মনে হয় না অযৌক্তিক,
যেগুলো যৌক্তিক সেগুলোকে আসলেই হচ্ছে সাপোর্ট করা দরকার। বর্তমানে যে নার্সদের যে একটা আন্দোলন হচ্ছে, যদি যৌক্তিক হয় তাদের দাবি তাদেরকে হচ্ছে দেওয়া উচিত। কারণ হচ্ছে ইতিপূর্বে 5ই আগস্টের পরে অনেকগুলো আন্দোলন করছে ছাত্ররা, সেগুলো প্রায় সবই যৌক্তিক। আপনি পর্যালোচনাকে দেখবেন সবই যৌক্তিক, আর যৌক্তিক যতগুলো আন্দোলন আছে সবগুলো মেনে নেওয়া উচিত। ছাত্র অধিকার পরিষদ সবসময় হচ্ছে ছাত্রদের পাশেই ছিল, ছাত্রদের আন্দোলন সংগ্রামের সাথে ছিল, তাদের দাবি দেওয়ার পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে যদি যৌক্তিক হয়। অযৌক্তিক কোনো কাজের সাথে ছাত্র অধিকার পরিষদ কখনো একত্রতা পোষণ করবে না। কিন্তু এই যে দাবি দাওয়াগুলোর জন্য যে আন্দোলন হচ্ছে, এতে তো জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। আসলে বাংলাদেশের যদি প্রেক্ষাপটে বলি, কোনোদিনই আন্দোলন সংগ্রাম ছাড়া কোনো কিছুই হয়নি। আপনি যখন দেখবেন যে আন্দোলন সংগ্রাম হচ্ছে, মানুষের দুর্ভোগ বাড়তেছে, তখন সেটা আপনার নজরে আসবে। এর আগে তো নজরে আসে না, যার কারণে ওই জনদুর্ভোগ তারা বাড়িয়ে নেয়, তারা হচ্ছে রাস্তা ব্লকেট করে দেয়। তখনই বুঝতে পারে, তখন মানুষ সচেতন হয়, তখন তাদের দাবিগুলো পূরণ হয়। এর জন্যই মূলত ছাত্রছাত্রীরা হচ্ছে রাজপথে নেমে আসে। তার মানে আপনি বলছেন যে আন্দোলনই একমাত্র সমাধান যে কোনো দাবি আদায়ের ক্ষেত্রে। হ্যাঁ, কারণ হচ্ছে আজ পর্যন্ত আমি দেখি নাই আমার এই 7 বছরের রাজনৈতিক ক্যারিয়ারে যে হচ্ছে আন্দোলন ছাড়া কোনো কিছু আমরা পেয়েছি। যখন যেটা আন্দোলন করি তখন সেটা হচ্ছে পাওয়া যায়, আর নাইলে না। এই যে আন্দোলন চলছে, এতে কি শিক্ষার্থীরা তাদের পড়াশোনার জায়গা থেকে ছিটকে পড়ছে কিনা? না, যারা হচ্ছে স্টুডেন্ট তারা কেন ছিটকে পড়বে? আমরা তো পড়াশোনা করি। আর আমরা যে রাজনীতি করি বিধায় পড়াশোনা করি না এরকম না। আমরা আন্দোলন করি, সংগ্রাম করি, পড়াশোনা করি, তিনটাই। কারণ হচ্ছে আপনার আন্দোলন করতে হলেও আপনার জ্ঞানের দরকার আছে। কোন ক্যাটাগরিতে আপনি আন্দোলন করলে সেটা সফল করতে পারবেন, যার কারণে পড়াশোনা বিকল্প নাই। আমি মনে করি আমি মনে যেটা করি সেটা হচ্ছে যে প্রত্যেকটা ছাত্রছাত্রী এখনও পড়ার টেবিলে আছে। আপনারা যেটা দেখতেছেন এই যে বই দিয়ে নেই, এখনও নাকি বই দেয় নাই, তাহলে ওই ছাত্রছাত্রী কীভাবে পড়াশোনা করতেছে? ওর পড়াশোনা কীভাবে হচ্ছে? এই দায়ভার কার? এই দায়ভার সম্পন্ন রাষ্ট্রের। রাষ্ট্র যদি সঠিকভাবে সঠিক ক্যাটাগরিতে ছাত্রছাত্রীদেরকে হচ্ছে সঠিক টাইমে বই দিয়ে দিত, তাদের যা যা দাবি দেওয়া ছিল সেগুলো দিয়ে দিত, তাহলে তার কোনো সমস্যা ছিল না, তারা ঠিক টাইমে পড়াশোনায় বসে পড়তো। এই সরকারটি তো গঠিত হয়েছে আপনাদের এই যে অভ্যুত্থানের মাধ্যমে, তাহলে কেন এত অব্যবস্থাপনা? একটা রাষ্ট্র কাঠামো চালাতে গেলে যারা রাজনীতি ভালো বুঝে তাদের দিয়েই চালানো দরকার। এটা তো ইন্টিরিয়াম সরকার। ইন্টিরিয়াম সরকার ব্যবস্থার মধ্যে যারা আছে সবাই কি রাজনীতি বুঝে? সবাই রাজনীতি বুঝে না। কিছুদিন আগে, বেশ কিছুদিনই হবে, এক উপদেষ্টা বলেছিল যে আমি আমার যে জায়গায় ছিলাম সেখানে আমি সাকসেস ছিলাম। আপনারা খোঁজ নিয়ে দেখেন। হ্যাঁ, আপনি আপনার জায়গায় সাকসেস ছিলেন, কিন্তু রাজনীতির ক্ষেত্রে সাকসেস না। আপনাকে রাজনীতির ক্ষেত্রে সাকসেস হতে হলে 18 কোটি মানুষের নাট কি বলে সেই বিষয়ে বুঝতে হবে। আপনি ওই একটা সেক্টর বুঝলে কাজ হবে না। আপনার এই দেশে অনেকগুলো সেক্টর আছে, অনেক, মানে আপনি গুণে শেষ করতে পারবেন না। প্রত্যেকটা সেক্টরে মানুষের নার্ভ বুঝতে হবে। আপনি যদি নার্ভ না বুঝেন আপনি কিভাবে হচ্ছে সমস্যার সমাধান দিবেন? যার কারণে এই যে যত আন্দোলন সংগ্রাম দেখতেছেন এই জনগণের নার্ভ না বুঝার কারণে হচ্ছে। আর এই সেক্টর, এই উপদেষ্টা প্যানেলটা আসলে পরিবর্ধন, পরিমার্জিত যে করা উচিত। কিছু সংখ্যক হচ্ছে অব্যাহতি দিয়ে কিছু নতুন করে অ্যাডজাস্ট করা দরকার। যারা আসলে রাজনীতি বুঝবে, রাজনীতি যারা হচ্ছে দীর্ঘদিন করে আসতেছে, মানুষের নার্ভ বুঝে, এই টাইপের কিছু সিনিয়র লোক নেওয়া উচিত। দীর্ঘদিন যারা রাজনীতি করে আসছে এরকম দল তো এখন বর্তমানে একটি আছে, তাহলে নতুন যারা আসছে তারা তো এত দীর্ঘদিনের রাজনীতি করে আসেনি। সেক্ষেত্রে তারা কি ভূমিকা রাখতে পারবে ভবিষ্যতে? রাজনীতি অবশ্যই পারবে না কেন? কারণ এখানে যারা এখন মানে দীর্ঘ, আপনি যেটা বললেন যে দীর্ঘ রাজনীতির যে দল আছে ওনারাও বুঝে, যারা নতুন আসছে তারা বুঝবেন এরকম না। কারণ তাদের বয়স যতটুকু হয়েছে তারা ততটুকু বুঝতে পারে। আমাদের বয়সের তুলনায় কিন্তু আমরা বুঝতেছি। তাদের জায়গায় তারা বুঝে, আমাদের জায়গায় আমরা বুঝি। দীর্ঘদিনের দল যেটা রাজনৈতিক দল, তারা তাদের মতো করে কাজ করতেছে, আমরা আমাদের মতো কাজ করতেছি। সবাই কিন্তু দেশের জন্য কাজ করতেছে। আপনি দীর্ঘমেয়াদী দলের হচ্ছে যারা কাজ করছে এরা দীর্ঘদিন ধরে করতেছে, কিন্তু আমরা যে 18 থেকে কাজ করতেছি আমরা কিন্তু তাদের তুলনায় কম কাজ করতেছি না। আমাদের এই স্বল্প টাইমে দীর্ঘ কাজ অলরেডি হয়ে গেছে। জি, আচ্ছা, আপনি বললেন যে রাজনৈতিক একটা দলেরই দেশ চালানো উচিত, তাহলে সেক্ষেত্রে তো নির্বাচনের দিকে যেতে হবে। কিন্তু এখানে নির্বাচন নিয়ে অনেক ধরনের কথা শোনা যাচ্ছে, সেই প্রসঙ্গগুলো নিয়ে আমরা আলাপ করব। তবে এ পর্যায়ে নিয়ে নিব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। প্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আরও একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, ফিরছি এক্ষুনি, থাকুন আমাদের সাথেই। প্রিয়
দর্শক, বিরতির পর আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ভয়েস অফ জেন জি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানে। আবারও ফিরে যাচ্ছি আলোচনায়। মায়া, বিরতিতে যাবার আগে বলছিলাম যে রাজনৈতিক একটা সরকারের ক্ষমতায় থাকা উচিত, সেক্ষেত্রে নির্বাচনের একটি প্রসঙ্গ আসে, কিন্তু নির্বাচন কোনোভাবে দেরি করা হচ্ছে কিনা এই বিষয়গুলো উঠে আসছে। আবার অনেকে বলছেন যে এই অন্তর্বর্তী সরকারকে আগামী 5 বছর ক্ষমতায় দেখতে চান, আবার অনেকে বলছেন যে বিচার সুনিশ্চিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকুন। তো সেক্ষেত্রে রাজনৈতিক দল কিভাবে ক্ষমতায় আসবে? ইন্টেরিয়াম সরকার ব্যবস্থা আসলে কখনোই দীর্ঘমেয়াদী হয় না, এটা গণতন্ত্র বলে না। আপনার রাষ্ট্র চালাতে গেলে নির্বাচিত দলই প্রয়োজন, তারা নার্ভ বুঝতে পারে আর তারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আসলে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, তার সারা দেশব্যাপী জনপ্রিয়তা রয়েছে, সম্মান রয়েছে। স্যারের জায়গায় থেকে তার সম্মানটুকু থাকা অবস্থায় সংস্কার করে নির্বাচন দিয়ে তার দায়িত্ব শেষ করবে, এইভাবে তার কাজ এটা। এখন নির্বাচন কবে নাগাদ হবে সেটা আসলে এখনও কোনো রুটম্যাপ হয়নি, কারণ যদি রুটম্যাপ হতো সেটা আমরা জানতে পারতাম। নির্বাচনটা জরুরি, তার চেয়েও বেশি জরুরি সংস্কার ছাড়া যদি আপনি আবার নির্বাচন দেন, ইতিপূর্বে যে ঘটনাগুলো হয়েছে দীর্ঘদিনে সেই ঘটনারই পুনরাবৃত্তি হবে, যার কারণে সংস্কার দরকার। আবার এই যে জুলাই অভ্যুত্থানে যে শহীদ হয়েছে, যে সকল আওয়ামী লীগ নেতা কর্মীরা তাদের উপর হামলা করেছে, যাদের নামে মামলা হয়েছে, তাদের শাস্তি সুনিশ্চিত না করে নির্বাচন দিলে আসলে নির্বাচনও কতটা যৌক্তিক হবে সেটাও আবার সন্দেহ থেকে যায়। যার কারণে নির্বাচন যেরকম জরুরি তেমনই সংস্কার জরুরি, তেমনই আবার শাস্তি জরুরি। কিন্তু সংস্কারের প্রসঙ্গে তো বিভিন্ন রাজনৈতিক দলগুলো মানে এক জায়গায় আসতে পারছে না, তাদের মতবিরোধ রয়েছে। তো কতগুলো আসলে সংস্কার কতখানি করা সম্ভব হবে নির্বাচনের আগে, এই বিষয়েও কিন্তু সবাই একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে, একটা ধোঁয়াশাকর পরিস্থিতি। এই পরিস্থিতিগুলো কিভাবে স্বাভাবিক হতে পারে? কিংবা যেমন বিএনপি নির্বাচন চাইছে, বলছে যে নির্বাচন যত বেশি পিছাবে তত বেশি দেশের পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি খারাপ হবে। আসলে কি পরিস্থিতি খারাপ হচ্ছে কিনা, দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, আপনি কি মনে করেন? বিএনপির টপিকসে যদি বলি তাহলে বিএনপি যদি বলে থাকে যে নির্বাচন যত পিছাবে তত দেশে ঘোলাটে হবে, আসলে দেশ ঘোলাটে হওয়ার চেয়ে বেশি তার দল ঘোলাটে হচ্ছে। আপনি যদি সারা দেশে খোঁজ নেন দেখবেন যে প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের মতো অবস্থান নিচ্ছে এখন বিএনপির দল। বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি করছে, জমি দখল করছে, একেবারে অবাঞ্ছিতভাবে মানুষের নামে মামলা ঠুকে দিচ্ছে তাদের নিজেদের ক্ষমতার বলে। এর আগে রুমিন ফারহান আপু একটা কথা বলছিল না, যে আসলে আমরাই কন্ট্রোল করতে পারতেছি না আমাদের তৃণমূলের নেতাকর্মী, তার কাছে অনেক অভিযোগ আসতেছে। এটা সত্য, এটা একেবারে তিনি বলেছেন। এছাড়াও আমরা মিডিয়াতে দেখলে কিংবা আনুষঙ্গিক জেলাগুলো খুঁজ নিলে এটা সত্য। কিছুদিন আগেও আমাদের নেতাকর্মীদের উপরে বিএনপির নেতাকর্মীরা হামলা করেছে। তারা তো পদক্ষেপ গ্রহণ করছে, যখন এই ধরনের ঘটনাগুলো যখন হামলা করে ফেলতেছেন তার মানে পদক্ষেপ করতেছেন, তখন পদক্ষেপ করে কিসের জন্য করবেন? আপনারা আগে থেকে কেন দিক নির্দেশনা দিচ্ছেন না যে কোথাও হামলা করা যাবে না, কোথাও চাঁদাবাজি করা যাবে না, কোথাও যে অন্যায় করা যাবে না? কারোর উপর হামলা হওয়ার পরে কেন করতে হয় আপনাদের? যে মার খেলো তার কি হলো? সেই মারগুলোকে কারো গায়ে থেকে ওঠানো যায়? তার যে কষ্ট হয়, তার ফ্যামিলি যে সাফারার হয়, সেই জিনিসটা কিভাবে তারা তুলবে? শুধু অব্যাহতি দিলে কি সমস্যার সমাধান নাকি? তাহলে কালকে আরেকজন তো আরেকটা অন্যায় করবে, তখন আপনি অব্যাহতি দেবেন, সমস্যার সমাধান? এভাবে তো হয় না। রাজনীতি জিনিসটা অনেক হার্ড এবং এটা কঠিন জ্যামিতিক। এই জিনিসগুলোকে ধরে রাখতে হবে যে নেতাকর্মীরা যেন অন্যায় না করে, তাদেরকে ভালোভাবে কাউন্সিল করতে হবে, তাদের নিয়ে বসতে হবে, তাদেরকে বোঝাতে হবে যে জনগণের কি চায়, জনগণের নার্ভ কি বলে সেটার দিকে কাজ করতে হবে। কিন্তু তারা তো সেটা করতেছে না। কিন্তু এই ক্ষেত্রে তো তরুণ যারা রাজনৈতিক দল আছে তাদেরকে নিয়েও বিভিন্ন ধরনের কন্ট্রাডিক্টরি সৃষ্টি হচ্ছে। তরুণরা কি বুঝছে জনগণের নার্ভ কি বলে? তরুণরা যদি জনগণের নার্ভ না জানতো তাহলে এত বড় একটা আন্দোলন হতো, গণঅভ্যুত্থান হতো। গণঅভ্যুত্থান পরবর্তী যে পরিস্থিতি, সেখানেও তো ঘোলাটে একটা পরিবেশ পরিস্থিতি এখন কিন্তু সৃষ্টি হয়েছে। এটা হতেও পারে উদ্দেশ্য প্রণীত কোনো কিছু, যে তরুণরা কেন সামনের দিকে আগাবে, হয়তো বা তরুণদেরকে পিছিয়ে ফেলার জন্য কাজ করা হচ্ছে। অন্যান্য তো অনেক রাজনৈতিক দল, বড় বড় রাজনৈতিক দল বলেন কিংবা ছোটোখাটো রাজনৈতিক দল বলেন, তারা তো দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদের নির্যাতন নিপীড়নের শিকার ছিল। তারপরে কি তারা কোনোদিন রাজপথে নেমেছে? তাদের এরকম ছিল যে ঈদের পরে আন্দোলন, ঈদের পরে আন্দোলন, ঈদের পরে যে কোন ঈদের পরে আন্দোলন হবে সেটা কিন্তু ছিল না। কিন্তু এই দীর্ঘ 7 বছরে কিন্তু আমরা দেখিয়েছি
আমাদের কোনো ঈদের পরে আন্দোলন থাকেনি, আমাদের এখন হামলা হয়েছে আমরা 1 ঘন্টা পরে আন্দোলন নামছি। আপনার টাঙ্গাইলে হামলা হয়েছে, আমরা সন্ধ্যায় মশাল মিছিল করেছি। ঢাকায় প্রেস ক্লাবের সামনে হামলা হয়েছে, গাজীপুর আন্দোলনের নেমে পড়ছে। আমাদের কোনো ঈদের পরে নাই। তরুণ সমাজই আসলে রাষ্ট্রকে বিনির্মাণ করবে সামনের দিকে। কারা তরুণদেরকে পিছিয়ে দিতে চাইছে? হয়তো প্রবীণ যারা রাজনৈতিক দল আছে। হ্যাঁ, আচ্ছা, নতুন বাংলাদেশকে কি রূপে দেখতে চান এবং তরুণদের উদ্দেশ্যে কোনো বার্তা দেওয়ার আছে কিনা আপনার? তরুণদের উদ্দেশ্যেই একটাই বার্তা থাকবে, সেটা দেশকে ভালোবাসতে হবে। আপনি যখন মন থেকে দেশকে ভালোবাসবেন তখন দেশের ক্ষতি হবে এমন কোনো কাজ করতে পারবেন না। যার কারণে তরুণদের মধ্যে সবসময় দেশপ্রেম, দেশত্ববোধ এবং দেশের প্রতি ভালোবাসা জাগ্রত রাখতে হবে। দেশের যে কোনো সংকটময় মুহূর্তে বের হয়ে আসতে হবে, যে কোনো জায়গায় থেকে। আপনি এখন কোনো একটা জায়গায় খুব কঠিন কাজে আটকে বসেন, যখন আপনি শুনবেন যে দেশের এই জায়গায় না গেলে এখন আমার ক্ষতি হয়ে যাবে দেশের, সেখানে দৌড়ে যেতে হবে, কারণ দেশকে ভালোবাসতে হবে। দেশের জন্যই আমাদের আজকের এই আন্দোলন, আজকের এই সংগ্রাম, আজকের এই পর্যন্ত আসা। ধন্যবাদ মায়া আপনাকে এতক্ষণ আমাদের মাঝে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের দ্য ভয়েস অফ জেন জি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি। আমি আফরিন জান্নাত আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও আগামী পর্বে নতুন কোনো অতিথি এবং নতুন কোনো বিষয়ের সাথে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন 21 টেলিভিশনের পর্দায় আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে।